কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিপারেশনের আর মাত্র 2 মাস বাকি। আজকের 15 আগস্টে আজকে 15 নম্বর সেট। এই দুটো মাসে কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে, ম্যাথ, রিজনিং, জিকে, তার একটা আমি ভিডিও বানাবো, সেইভাবেই চলো। তাতে দেখো 2 মাসের মধ্যে প্রিলিমিনারি এক্সাম 100% ক্র্যাক হবে। কিন্তু সেইভাবে চলতে হবে, নিজেকেই পড়তে হবে। চলো, আজকের সেটের প্রথম কোশ্চেন কি বলছে, যে কিছু দ্রব্যের, তো তার আগে একটা জিনিস বলে দিই, যে এই যে অঙ্কগুলো করাচ্ছি, যদি কেউ ভাবে যে এই অঙ্কগুলোই পরীক্ষায় হুবহু চলে আসবে তবেই হচ্ছে কি টিচার ভালো, সেই ধারণা কিন্তু ভুল। কিন্তু এই কোশ্চেন থেকে, এই কোশ্চেনের ধরন থেকে বা অন্য লেভেলের একটু কোশ্চেন ঘুরিয়ে দিলে তোমরা করতে পারবে সেইভাবে অঙ্কগুলো আমার দেওয়া, এবং প্র্যাকটিসও করানো সেইভাবে, যাতে কিনা অজানা অঙ্ক, অন্য টাইপের অঙ্ক বা ঘুরিয়ে দেওয়া অঙ্ক তোমরা করতে পারবে। ক্লিয়ার? চলো, তাহলে আজকে কি বলছে, যে কিছু দ্রব্যের 2/3 অংশ 6% লাভে। তাহলে 2/3 অংশ বলতে 3/2 অংশ কি করছে, 6% লাভে। তো এটা কিভাবে করব, ধরে নিচ্ছি কস্ট প্রাইস সিপি ধরে নিচ্ছি 300 টাকা। 300 টাকা কেন ধরলাম, 2/3, 3 ভাগটাই, তাহলে 3 ভাগটা হয়ে গেল আমাদের 300 টাকা। এবার বলছে যে 2 ভাগ মানে 200 টাকা 6% লাভে। তার মানে হচ্ছে কি 200 টাকার কি করছে না 6% লাভ। তাহলে 200% না, 200 টাকা 6% বলতে কত টাকা, না 12 টাকা। তাহলে 12 টাকা যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে এসপি কত, তাহলে হয়ে গেল 200 প্লাস হচ্ছে 12, তার মানে হয়ে গেল 212 টাকা। সেকেন্ড, তাহলে 300 টাকার মধ্যে 200 টাকা চলে গেছে, তাহলে এখনো কত টাকা পড়ে আছে, 100 টাকা। 100 টাকা কি বলছে, বাকি দ্রব্য 3% ক্ষতিতে। তাহলে ক্ষতি করছে কত, তো 100 টাকা 3% ক্ষতি মানে 3 টাকা। তার মানে আলটিমেট এটার ক্ষেত্রে এসপি কত, যে 100 মাইনাস 3 টাকা, মানে হয়ে গেল 97 টাকা। এবারে আমি যদি বলি যে টোটাল সিপি, মানে সিপি বলছি, এসপি টোটাল বিক্রয় মূল্য, তাহলে কত, এদিকে হলো 212 আর এদিকে হলো 97, তাই না? এটাও এসপি, এটাও এসপি, তাহলে হয়ে গেল 97, তাহলে হয়ে যাচ্ছে কত, 309 টাকা। ক্লিয়ার? তাহলে টোটাল এসপি হয়ে গেল 309 টাকা, আর টোটাল সিপি করেছিল কত, 300 টাকা। তাহলে প্রফিট হয়ে গেল কত, না 309 মাইনাস 300, তার মানে হয়ে গেল 9 টাকা। ক্লিয়ার? এরপরে আমার হিসাব অনুযায়ী 9 টাকা হয়ে গেছে প্রফিট, আর এই অনুযায়ী কোশ্চেন অনুযায়ী 540 টাকা বলছে প্রফিট। তার মানে আমি বলতে পারি যে 9 ইউনিটের ভ্যালু কত, না 540, 1 ইউনিটের ভ্যালু কত, 9 6 কত 54, মানে 60 টাকা। আর আমাকে কি বলছে, যে দ্রব্যগুলির সিপি, সিপি কত, এখানে ভুল করে কিন্তু 100, অনেকে গিয়ারে গিয়ারে করে দেবে 100, কিন্তু না, আমি সিপি কিন্তু ধরেছি 300 টাকা। তার মানে হয়ে গেল 300 ইউনিট, 306 মানে 18, মানে হলো 18,000 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, যে একটি দ্রব্য 15% লাভের পরিবর্তে 13% ক্ষতিতে বিক্রি করায় দোকানদার 63 টাকা কম পায়। তো এটা বোঝার জন্য আমরা একটু এই প্রসেসে করব। এটা হচ্ছে কি নিউট্রাল, জিরো দিয়ে দিলাম, ডান দিকে গেলাম মানে কি পজিটিভ, পজিটিভ মানে কত পার্সেন্ট, না 15% লাভ। বাঁ দিকে গেলাম মানে হচ্ছে কত, নেগেটিভ, নেগেটিভ বলতে কত, না 13% ক্ষতি। তাহলে আলটিমেট যে এখান থেকে বিক্রি করছিল 15% লাভ, জাম খেয়ে কোথায় চলে গেছে, না 13% ক্ষতিতে চলে গেছে। টোটাল গ্যাপ কত, টোটাল গ্যাপ দেখো, এদিকে 15 আর এদিকে হচ্ছে 13, তার টোটাল গ্যাপ হয়ে গেল 28%। আর এদিকে কত টাকা কম পেয়েছে, এদিকে কম পেয়েছে 63 টাকা কম পেয়েছে। তার মানে আলটিমেট বলতে পারি 28% যা, আর 63 টাকা হচ্ছে তাই। এবার 1% মানে কত হচ্ছে 63/28, আর কত 100%, কারণ এখানে বিক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য 100%, তাহলে ইন্টু 100 করে দেবো। 9 বার গেলে তাহলে 7 9 63, 7 4 28, আর 4 বার গেলে 25, 25 9 কত হলো 225, মানে অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এক দোকানদার ধার্য মূল্যের উপর 25% ছাড় দেওয়ার পর আবার 20% ছাড় দিয়েছে। তাহলে আমি ধরে নিলাম মার্ক প্রাইস, মার্ক প্রাইস হচ্ছে কি 100 টাকা। তাহলে 100 টাকার উপর প্রথমে 20% ছাড় দিয়েছে, তার মানে বিক্রি করেছে কত ভাই, তাহলে বিক্রি করেছে 75%, মানে 75/100। তারপরে আবার 20% ছাড় দিয়েছে, মানে বিক্রি করেছে কত 80%-এ, মানে পার্সেন্ট উঠে গেলে 100, ইজিক্যাল টু কত, টোটাল বিক্রয় মূল্য কত হয়ে গেল, না আলটিমেট এইটা চলে আসলো 18,000 টাকা। এরপরে তুমি বলো, তাহলে এখান থেকে 100 100 কেটে গেল, কেটে যাওয়ার পরে আলটিমেট 25, 25 3 75, 25 4 100, 4 বার গেলে কত 20, তার মানে হয়ে যাচ্ছে কত 20 3 60, তাহলে ব্যাস 7 ইউনিট, মানে বলো বা 60% ধরতে পারো, 60% মানে কত 18,000 টাকা। এবার ধরো 1%, 1% মানে 0 0 কেটে গেল 6 3, তাহলে হচ্ছে কি 300 টাকা। এবারে কি বলেছে, ধার্য মূল্য, ধার্য মূল্য তাহলে কত ছিল, ধার্য মূল্য তো আমাদের ছিল 100,
তার মানে 100 বলতে এখানে 100%, 100% মানে 6 300 আর এদিকে 00 মানে 30,000 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 50 লিটার খাঁটি দুধের পাত্র থেকে 10 লিটার দুধ তুলে তার পরিবর্তে 10 লিটার জল ঢালা হলো এবং এই প্রক্রিয়া পরপর 3 বার চললে। আমার মিক্সার অ্যালিগেশনের অঙ্ক দেখো, সেখানে কিন্তু এরকম টাইপের করা আছে, কিন্তু এখানেও তবু আমি করিয়ে দেবো। কিরকম না, দুধ আছে কত, প্রথমে ছিল 50 লিটার, তারপর থেকে 10 লিটার তুলেছে, 10 লিটার তুলেছে মানে আছে কত, আছে 40/50। কেন 50 দিচ্ছি, কারণ আবার দেখো 10 লিটার জল ঢেলেছে, জলের যে ভগ্নাংশটা, কত ভগ্নাংশ আছে না, তুলে নেওয়ার পরে 40 আছে, নিচে কিন্তু 50। কেন, আবার 10 লিটার জল ঢেলেছে, টোটালটা তো 50ই আছে, তাহলে ফ্র্যাকশন কত, 40/50। তাহলে এইভাবে কিন্তু কতবার চলতে থাকবে, 3 বার চলতে থাকবে। তাহলে 40/50, তাহলে 40/50 দিয়ে এইভাবে 3 বার এই রেশিও দিয়ে গুণ করব। ব্যাস, 50 50 কেটে যাবে, 0 0 0 0 কেটে গেল, 5 বার গেলে 5 8 40, 4 4 16, 16 আর 8 কত না 128/5। তাহলে দুধ আছে এটা। এবার তুমি বলো জল তাহলে কত হবে, তাহলে টোটাল তো কনস্ট্যান্ট তো 50 লিটার, 50 লিটার তো আছেই আছে, তাহলে 50 থেকে কি করব না 128/5 বিয়োগ দিয়ে দেবো, তাহলে হচ্ছে কি 250, তাহলে 122/5। ব্যাস, এরপর তাহলে দুধ ইজ টু জল, তাহলে কি হয়ে যাবে না 128/5 ইজ টু 122/5, তাহলে কেটে গেলে 5 5 কেটে গেল, তারপরে দুবার গেলে তাহলে 64 ইজ টু কত 61। অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। তো এটা এইভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। আমি বলছি যে পরীক্ষার হলে কিভাবে আমরা করব। যদি একজন দোকানদার কম ওজন ব্যবহার করে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে কি করেছে না 12%, ক্রয় করেছে 12% লাভ দিয়ে, বিক্রয় করেছে 12% লাভ দিয়ে, তাহলে এই অঙ্ক কিরকম করে, ধরে নিচ্ছি সে 1000 টাকার মাল, সে একজন দোকানদার কারোর কাছ থেকে তো কিনতেই হবে, হ্যাঁ কি, সে তো আর এমনি এমনি করছে না, কারোর কাছ থেকে কিনবে, ধরে নিচ্ছি কেনার সময় 12% লাভ করেছে। 12% লাভ করেছে মানে কি, সে কম টাকায় কিনেছে 1000 টাকার মাল, 1000 টাকার মালটা সে 12% লাভে বিক্রি করে, তার মানে নিশ্চয়ই তাকে 12% কম দিয়েছে। 12% মানে 120, তাহলে 120 টাকা বাদ দিয়ে দিলে 880 টাকায় সে কিনছে কত টাকার মাল, 1000 টাকার মাল। আলটিমেট এই 1000 টাকা করে যখন সে বিক্রি করছে, তখন সে আবার 12% প্রফিট করছে, 12% প্রফিট করছে মানে 120 টাকা বেশি, তার মানে 1120 টাকা বিক্রি করছে। আলটিমেট জিনিসটা কি দাঁড়ালো, 880 টাকায় কিনে সে বিক্রি করছে কত, 1120 টাকায়। তাহলে টোটাল প্রফিট কত বেরোলো না, টোটাল প্রফিট বেরোলো 240 টাকা। তাহলে প্রফিট বেরোলো, প্রফিট পার্সেন্টেজ কি হবে 240 ডিভাইডেড বাই কার ওপরে, এইবার কিন্তু 840 হবে, কারণ হাজারের ওপর গল্প নয়। কেন গল্প নয়, কারণ তার আলটিমেট কেনা পড়েছে কত টাকা, কেনা পড়েছে কিন্তু 880 টাকা। তার মানে হয়ে গেল 880 ইন্টু কত 100%, তাহলে 0 0 কেটে গেল, 8 বার গেলে 11, 8 3 24, তার মানে হয়ে গেল কত 300/11, 11 2 22, 8 80, 11 সাথে 77, আবার তাহলে 3 30, তার মানে 2 7 2 7 চলতে থাকবে। ব্যাস, তাহলে অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, পি বাই কিউ আকারে প্রকাশ করো। দেখো এইটা যদি তোমরা চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করো, তাহলে এটার ভিডিও আমি করে দেবো। এটা হচ্ছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক বলে। কিরকম জিনিস আবৃত দশমিক বা এই জিনিসটা, একটু তাহলে ভালো করে একটু বোঝো, ঠিক আছে, ভালো করে বুঝবে কি রকম ব্যাপারটা আসছে। এটা হচ্ছে কি না কন্টিনিউ, হচ্ছে কি এটা অশুদ্ধ দশমিক। অশুদ্ধ দশমিক বলছে এই দশমিকটা কিন্তু মিলবে না, এরা চলতেই থাকবে। একটা হচ্ছে কি রিপিটেড আর নন রিপিটেড, এটা পরে যখন ডিসক্রাইব করব তখন বুঝো। এটা হচ্ছে দেখো যে রিপিটেড 135 135 চলতেই আছে, তাহলে এইটা হচ্ছে কি পৌনঃপুনিক। পৌনঃপুনিক কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দেখো এইভাবে এই জিনিসটাই রিপিট হতে হতে আছে, তাহলে এখানে যেখানে রিপিট হচ্ছে সেখানে একটা উপরে পয়েন্ট বসাবো, আর যে জিনিসটা শেষ হচ্ছে সেখানে একটা পয়েন্ট বসাবো। ব্যাস, মানে তিনটে সংখ্যায় রিপিট হতে আছে। তাহলে এইটাকে যখন আমরা করব তখন কি করব 135 বসাবো, আর যতগুলো কি আসছে, যতগুলোর উপর তিনটের উপরে, তাহলে 3টে 9 দিয়ে ভাগ করব। কিন্তু এটা একটা নিয়ম নয়, কারণ এর আরেকটা নিয়ম, অনেকগুলো প্রসেস আছে। যেমন ধরো একটা এক্সাম্পল দিলাম 2.013131313 এইভাবে চলতেই আছে। তাহলে দেখো পৌনঃপুনিকটা এইটা কিন্তু দেখো রিপিট হচ্ছে, এইভাবে চলতেই আছে, কিন্তু 2 তো রিপিট হচ্ছে না, 0 রিপিট হচ্ছে না। তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাকশনের নিয়ম কিন্তু এইভাবে পি বাই কিউ আকারে প্রকাশ, একটু কিন্তু নিয়ম আলাদা। তো আলাদা এর ভিডিও বানাবো, তাতে দেখো। তাহলে 9 বার গেলে 9 একে 9, 13, 9 5 45, ঠিক আছে, আর 11 11, তাহলে হয়ে গেল 15/111। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য 8
13 ও 15 সেন্টিমিটার। তাহলে বলছে ত্রিভুজটির বাহুগুলির সাপেক্ষে তাদের উচ্চতার অল্টিটিউড বা উচ্চতার অনুপাত কত। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে একটা বেসিক কনসেপ্টে যেতে হবে। বেসিক কনসেপ্টে বলতে কি জিনিস, একটা ত্রিভুজ আমি অঙ্কন করছি, সেই ত্রিভুজটা একটুখানি জাস্ট দেখো, এই ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যে নিচেরটা সবচেয়ে বৃহত্তম বাহু। তাহলে এটার সাপেক্ষে কি আসছে, উচ্চতা দেখো এইটা। এরপরে তুমি যদি বাঁদিকের বাহুটা যদি দেখো, বাঁদিকের বাহুটা কি আসছে, বাঁদিকের বাহুটা দেখো এইটা। তাহলে এর সাপেক্ষে দেখো উচ্চতাটা নিশ্চয়ই বড়। তাহলে উচ্চতাটা বড়, তাহলে যার বাহু ছোট তার উচ্চতা বড়, আর যার বাহু বড় তার উচ্চতা ছোট। তার মানে এবার তোমরা বলবো যে ত্রিভুজটা স্যার তো আমি যেভাবে এঁকেছেন সেই কারণেই এরকম দেখাচ্ছে। তো ঠিক আছে, আমি তাহলে ত্রিভুজটা একটুখানি চেঞ্জ করছি। ক্লিয়ার? দেখো ভূমিটাকে আমি সেম রাখলাম, কিরকম, এইরকম রেখে দিলাম। এরপরে ত্রিভুজটাকে আমি এইভাবে ড্র করে দিলাম। ক্লিয়ার? তার মানে ভূমি যা ছিল, এই যে ভূমিটা যা ছিল, এই ভূমিটাকে আমি সেম রেখে দিলাম এইটা। এখন দেখো এই ত্রিভুজ অনুযায়ী এই ভূমিটা হয়ে গেলে দেখো ছোট বাহু। তাহলে এই ভূমির উচ্চতা কোনটা, এই ভূমির উচ্চতা দেখো এইটা। আর বাঁদিকে যে বাহুটা আছে, বাঁদিকের বাহুটা কোনটা, এইটা। এর উচ্চতা তাহলে কোনটা হবে, এর উচ্চতা হবে তাহলে কোনটা, এইটা, হ্যাঁ কি না? এর উচ্চতা তাহলে হচ্ছে এইটা। তাহলে বলো কার উচ্চতাটা বড়? নিশ্চয়ই যার বাহু ছোট। দেখো এইটার বাহু ছোট হয়ে গেল, তাহলে এইটার দৈর্ঘ্য আর দেখো এইটার দৈর্ঘ্য সেম রেখেছি, কিন্তু ভূমি কিন্তু সেম রেখেছি, কিন্তু আমার এইটার ক্ষেত্রে নিচেরটার ক্ষেত্রে ভূমি ছোট হয়ে গেল, উচ্চতা বড় হয়ে গেল। তাহলে কি জানলাম, যে একই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যার ভূমি ছোট বা ভূমি মানে কি বাহু ছোট, তার সাপেক্ষে উচ্চতা কি হবে, বড় হবে। মানে এক কথায় ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয়, তাহলে বাহুর অনুপাত যদি 8:13:15 হয়, তার মানে উচ্চতাটা কি হয়ে যাচ্ছে, উচ্চতাটা একে অপরে 1:8 ইস্টু কত, 1:13 ইস্টু 1:15। ক্লিয়ার? তাহলে এটা করলে কত, 8 8 কেটে যাবে, 15 8 কত, 195, 15 আর 13, আর এটা হয়ে যাচ্ছে তাহলে 120 আর 104। এটা হয়ে গেল অপশন নাম্বার সি হলো অ্যান্সার। তো এখানে আরেকটা কনসেপ্ট বলে দিই, যে তোমরা নিশ্চয়ই মাধ্যমিকে পড়েছো সদিষ্ট ত্রিভুজ। সদিষ্ট ত্রিভুজ বলতে সদিষ্ট কোণী ত্রিভুজ আছে, সদিষ্ট বাহু ত্রিভুজ আছে। সেখানে কিন্তু অন্য কনসেপ্ট, এটা কি হলো, বাহু ছোট তার উচ্চতা কি হবে, বড় হবে, ব্যস্ত সম্পর্ক। কিন্তু সদৃশ্য এ হলে ধরো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ত্রিভুজ দুটো বড় কিন্তু সদৃশ্য ত্রিভুজ। ঠিক আছে? তাহলে সদৃশ্য ত্রিভুজ হলে এই বাহুটা ধরে নিচ্ছি আমি এ, আর এই বাহুটা ধরে নিচ্ছি হচ্ছে কি বি। তাহলে এর উচ্চতা কোনটা, এর উচ্চতা এটা, আর এর উচ্চতা এটা। তাহলে বাহুর অনুপাত কি হবে, h/b। বাহু যদি এটা হয় তাহলে উচ্চতাটা কি হয়, এক্ষুনি তো বললাম উল্টো, কিন্তু না, এটা কিন্তু হবে সরল সম্পর্ক। বুঝতে হবে একই ত্রিভুজের ক্ষেত্রে বাহু আর উচ্চতা কি হবে, ব্যস্ত সম্পর্ক। কিন্তু যখন সদৃশ্য হবে, এইটা রেসপেক্টে এটা সদৃশ্য ত্রিভুজ হলে তখন কিন্তু বাহুর অনুপাত যা আর উচ্চতার অনুপাত কি হবে তাই হবে। অঙ্ক বুঝতে হবে, আমি যে একটা শিখিয়ে দিলাম মানে আরেকটা পড়বো না তা নয়, বাকিটা কিন্তু নিজে পড়তে হবে। তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের মানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি যথাক্রমে 1.5 ও 2.2, সরি 2.0 বলছি, 2.0 আর কি সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল। তো এখানে একটা কনসেপ্ট বলে দিই, মানে ইউনিভার্সাল ট্রুথ আর কি। সেটা কি জিনিস, মাধ্যমিকের কিন্তু একটা উপপাদ্য ছিল। এই জিনিসগুলো একটুখানি দেখে রাখলে সুবিধা হয় মাধ্যমিকের বই, তাহলে জিনিসটা কোনো স্যার বলে দিলে চট করে ধরে নিতে পারবে। ও হ্যাঁ, নতুবা কি বলতো, জিনিসটা আমি বলবো তাহলে সেইভাবে মাথায় নাও ঢুকতে পারে। কিন্তু এটা একটা কি হলো, পরিবৃত্ত অঙ্কন করলাম। তো পরিবৃত্ত, যাই হোক বৃত্তর তো একেবারে 12টা তো বেজে গেছে। যাই হোক, এটা হচ্ছে কি একটা পরিবৃত্ত। তো পরিবৃত্তের আলটিমেট এখানে একটা কনসেপ্ট আছে, এটা কি দেখো তো, এটা হচ্ছে কি ত্রিভুজের অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি। এবার অতিভুজ যা হয়, তাহলে এখানে একটা জিনিস কনসেপ্ট লিখে রাখো, যে কি জিনিস, যে ত্রিভুজের ত্রিভুজের কি না, এটা কি, এটাকে কি বলে, এটাকে অতিভুজ বলে। আর ত্রিভুজের অতিভুজ, সরি অতিভুজ যা হবে, আর বৃত্তের কি হবে, ব্যাস তাই হবে। বৃত্ত বলতে কে, না পরিবৃত্তের। ঠিক আছে, পরিবৃত্তের ব্যাস তাই হবে। তাহলে এখানে আমরা কি জানি, একটা বাহু কত দেওয়া আছে, 1.5, সমকোণ সংলগ্ন একটা দেওয়া আছে 2.0। তাহলে এই যে ট্রিপলেট ফর্মুলা থেকে কি হয়, 15, এটা 20, আর এটা তাহলে কি হবে 25, 25 মানে 2.5 হবে। তাহলে অতিভুজ পেয়ে গেলাম আমরা 2.5। তাহলে বৃত্তের ব্যাস তাহলে কত হলো, ব্যাস হয়ে গেল 2.5। কিন্তু ব্যাস নিয়ে আমাদের কারবার নয়, আমাদের ব্যাসার্ধতে যেতে হবে। তাহলে 2.5/2,
তাহলে এখান থেকে দশমিক উঠে গেলে কত 10, 5 বার গেলে 5, 5 বার গেলে 2, তাহলে হলো 5/4। ব্যাসার্ধ পেয়ে গেলাম 5/4। তাহলে কি বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, পাই বলতে 22-এর 7 লাগবে না কারণ এখানে সব অপশন পাই দিয়েই আছে, পাই ইন্টু 5/4 স্কোয়ার, তার মানে হলো 25 পাই ডিভাইডেড বাই 16। 25 পাই ডিভাইডেড বাই 16 মানে অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, কতগুলি 3 অঙ্কের সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? কতগুলি 3 অঙ্ক বলতে কত থেকে শুরু? 3 অঙ্ক বলতে আমাদের 100 থেকে 999। আমাকে বলো 100 পরবর্তী 6 দ্বারা বিভাজ্য কত? 6 দ্বারা বিভাজ্য 102, তাই তো? তাহলে 17 6 102। তারপরে কি হয় বলতো 108 হবে, 114 হবে, এইভাবে যেতে যেতে 996 পড়ে যাবে। 996 কি করে পাবো স্যার? আরে 999 কে তুমি 6 দিয়ে ভাগ করবে, যত দিয়ে ভাগ যাচ্ছে হচ্ছে 996 আসবে। তো ঠিক আছে, ব্যাস এইটা হলো। এটা আমি এক ধরনের প্রসেস দিয়ে করাচ্ছি, সেটা হচ্ছে কি প্রসেস বলে, সেটা হচ্ছে কি সমান্তর প্রগতি। তুমি সমান্তর প্রগতি দেখো, প্রথম পদ এ ইজিক্যাল টু দেখো 102, সাধারণ অন্তর ডি দেখো 6 করে বেড়ে যাচ্ছে, আর এখানে টিএন শেষ পদ কত 9 9 6, আর এখানে এনটাই বার করতে বলেছে। এখানে সূত্র কি আমরা জানি, টিএন ইজিক্যাল টু, আমরা এখানে জানছি যে কি সূত্র ছিল, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে 9 9 6 ইজিক্যাল টু এ কত 102 প্লাস এন মাইনাস 1 আর ডি কত 6। তাহলে এখান থেকে এন পেয়ে যাচ্ছি, এন এর ভ্যালু 150। আমি আর ক্যালকুলেশন করলাম না, এন এর ভ্যালু 150। তো এইটা হলো তো আমাদের ম্যাথমেটিক্যালি প্র্যাকটিস। ক্লিয়ার? কিন্তু একটু কনসেপ্ট দিয়ে বোঝো যে 16 দিয়ে গুণ করলে আমাকে 6 হলো 96, তাহলে 17 দিয়ে গুণ করলে তবে আমাদের হচ্ছে 102। আর 100 তোমরা যখন হাজারকে ভাগ করবে না, তখন ভাগ করার পরে দেখবে 166কে 6 দিয়ে গুণ করবে, তখন 9 9 6 আসবে। ক্লিয়ার? তার মানে আলটিমেট 17 দিয়ে গুণ করলে লেস দ্যান 100 হয়। তাহলে এই 16 দিয়ে গুণ করলে, সরি 16 দিয়ে গুণ করলে 106 100 থেকে কম হচ্ছে। তাহলে 100 থেকে কম হলে 166 দিয়ে গুণ করলে মোট একদম 999 এর কাছেরটাই হচ্ছে। তাহলে কতগুলো সংখ্যা ভাগ যায়? তাহলে 166 থেকে আমি 16 বাদ দিয়ে দেবো, 150টা সংখ্যা বাদ যায়। তো এইভাবে কিন্তু অঙ্ক করা যায়। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। তুমি এটা ম্যাথের ক্যালকুলেশন দিয়ে করতে পারো, আদারওয়াইজ সিম্পল লজিক দিয়েও করতে পারো। মোহিত ও রক্তিমের বর্তমান বয়স যথাক্রমে 7 ও 18 বছর। কত বছর পর রক্তিমের বয়স মোহিতের বয়সের থেকে 18 হবে? তাহলে ধরো এখানে ধরো রক্তিম কত আছে, রক্তিম দেওয়া আছে 18 বছর, আর মোহিত দেওয়া আছে কত, মোহিত দেওয়া আছে 7 বছর। তাহলে কত বছর পর ধরে নিচ্ছি এক্স বছর পর, এরও এক্স বাড়লে এরও কত হবে, এক্সও বাড়বে। কি বলছে যে মোহিতের 1.5 গুণ হবে, 1.5 গুণ হবে মানে ইন্টু কত 1.5, ব্যাস সমান হয়ে গেল, আর কিছুই না। তাহলে 1.5 কেটে গেলে কত হচ্ছে, দশমিক উঠে গেলে, তাহলে 3 বার 5 বার গেলে 5 3 15, 5 2, তাহলে 18 দুগুণে 36 প্লাস 2x আর 7 3 21 প্লাস 3x, তাহলে x হয়ে গেল তাহলে 15। ব্যাস অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি স্কুলে এ বিভাগে 40 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 41, বি বিভাগে 45 জনের ছাত্রের গড় এত, ওই স্কুলের সমস্ত ছাত্রের গড় নম্বর এবং বি বিভাগের ছাত্রের গড় নম্বর এত। তাহলে এখানে দেখো সিম্পল ব্যাপার যে সমস্ত ছাত্রের গড় নাম্বার বার করতে হবে আর বি বিভাগে গড় করে অনুপাত করবে। অঙ্কটা কিছুই নেই, কিন্তু এটা ক্যালকুলেটিভ অঙ্ক। এই ক্যালকুলেশনটাকে হচ্ছে কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, তার জন্য অঙ্কটা দেওয়া, বুঝতে হবে। দেখো যে এখানে আমাদের এ বিভাগে কতজন আছে না 40 জন ছাত্র আছে। এবারে 40 জন ছাত্রের গড় কত, 40 জন ছাত্রের গড় দেওয়া আছে 41। এবারে বি বিভাগে আমাকে যদি 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 ভাবো বি বিভাগে কতজন, 45 জন ছাত্র। বি বিভাগে আমার আছে 45 জন ছাত্র, যদি এবার ভালো করে বোঝো, যদি এই 41 করে নিয়ে আসতো, যদি 41 করে নিয়ে আসতো, তাহলে কি কোনো চেঞ্জ হতো? কোনোই চেঞ্জ হতো না। তাহলে এই 40 আর 45, তাহলে কত হয়, 85 জনের গড় 41 হতো। বোঝা গেল? কিন্তু এখানে 41 না নিয়ে এসে কত করে নিয়ে এসছে, বেশি নিয়ে এসছে, কত না 58 নিয়ে এসছে, তাই তো? 58 নিয়ে এসছে, তাহলে কত করে বেশি, তাহলে বেশি নিয়ে এসছে 58 মাইনাস কত 41, মানে 17 করে বেশি নিয়ে এসছে, হ্যাঁ কিনা? প্রত্যেক কিন্তু 41 নিয়ে আসেনি, নিয়ে এসছে 58 করে। দেখো প্রত্যেকের গড় 58, তার মানে আলটিমেট 17 করে বেশি নিয়ে এসছে। তাহলে মোট বেশি কত নিয়ে এসছে, মোট বেশি নিয়ে এসছে এক একজনে নিয়ে এসছে 17 করে বেশি, 45 জন ছাত্র, তাহলে বেশি নিয়ে এসছে 45 ইন্টু কত 17, তাহলে 17 5 কত 85, 8 শুধু 68, 68 আসে
68 আর 8 76, 76, ব্যাস এতজন তাহলে মোট বেশি নিয়ে এসছে এত। এবার এই বেশিটা কি হবে, প্রত্যেকের মধ্যে নিশ্চয়ই ডিস্ট্রিবিউট হবে, হ্যাঁ কি না, প্রত্যেকের মধ্যে হলে এই বেশিটা কতজন, না এই 40 জন আর 85 জন, তাহলে মোট কত, 85 জনের মধ্যে 40 প্লাস 45 না 85 জনের মধ্যে ভাগ হবে। এইটা আমি লিখে লিখে জাস্ট করাচ্ছি বলে তাই 85 জনের মধ্যে ভাগ হবে। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি করে দেবো, 785 ডিভাইডেড বাই 85, হ্যাঁ কিনা। তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 5 বার গেলে 5 একে, তাহলে এই তো 17, আর এদিকে 5 বার গেলে 5 একে 5, 2, 5 5 এ 25, 5 3, আর এদিকে 17, 17 আর 9 হয়ে গেল কত, না 153, 9। তাহলে প্রত্যেকের মধ্যে 9 করে ভাগ হয়ে যাবে। তাহলে ছিল প্রত্যেকের 81, 41 করে ধরেছি, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, আলটিমেট এইটা বৃদ্ধি পেল, আলটিমেট বৃদ্ধি হলো 9। এবার তাহলে গড় হলো কত, তাহলে গড় হলো 41 প্লাস 9 মানে হয়ে গেল 50 জন। দেখো সিম্পল ক্যালকুলেশন, শুধুমাত্র গুণ করতে হলো, দেখো এইটুকুনিটা গুণ করতে হলো আর এইটুকুনিটা ভাগ করতে হলো, আর দেখো কোনো ক্যালকুলেশন নেই। ক্লিয়ার? তাহলে হলো কত, গড় হলো হয়ে গেল আমাদের 50। এবার কি বলেছে, তাহলে ওই স্কুলে গড় ছাত্র আর গড় নাম্বার আর বি বিভাগের নাম্বার, তাহলে সমস্ত ইজ টু বি বিভাগ, হ্যাঁ কিনা। তাহলে সমস্ত গড় কত, 50 জন, তাহলে সমস্ত হলো 50, আর বি বিভাগ কত, বি বিভাগ তো আমাদের দেওয়াই আছে, এই তো 58, তাহলে বি বিভাগ হয়ে গেল 58, দুবার গেলে কত 25, ইজ টু তাহলে 29, মানে হয়ে গেল অপশন নাম্বার ডি হবে কিনা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, যে একটি বৃত্তাকার রাস্তার ভেতরের দিকের বৃত্তের পরিধি, তাহলে রাস্তা যেহেতু তার মানে নিশ্চয়ই চওড়া, ও চওড়াও তো দেওয়াই আছে, রাস্তাটি 7 মিটার চওড়া, তার মানে ছবিটা কিরকম আসছে, ছবিটা আমি যদি এইভাবে না একটু বড় করে ছবিটা আঁকি তাহলে ড্রয়িংটা করতে সুবিধা হবে। এই একটা, ব্যাস এইটা হচ্ছে কি রাস্তা। এবার বলছে যে ভেতরের দিকের পরিধি, তার মানে এটা বাইরেরটা আমি ধরে, ভেতরটা ধরে নিলাম ছোট হাতের আর ব্যাসার্ধ, আর বাইরেরটা ধরে নিলাম হচ্ছে কি বড় হাতের আর। আর এই যে চওড়াটা আছে, এই চওড়াটা কত, না এই চওড়াটা দেওয়া আছে আমার 7। ক্লিয়ার? তাহলে ভেতরের দিকে পরিধি কত দেওয়া আছে, 2 পাই আর দেওয়া আছে 220। তাহলে আর এর মান কি করব, 220 ইন্টু 1/2, পাই মানে কত, 22/7, ডান দিকে আসলে কি হয়ে যাবে 7 22, তার মানে 22, 10 হয়ে গেল, দুবার গেলে কত 5, তার মানে হয়ে গেল 35, আর এর মান হয়ে গেল 35। তাহলে বড় হাতের আর কত হবে বলো তো, এটা তো চওড়া 7, এটা তো চওড়া 7, তাহলে বড় হাতের আর হয়ে যাবে 35 প্লাস 7 মানে হয়ে গেল 42। ক্লিয়ার? এবার বলছে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল বলতে আলটিমেট রাস্তার ক্ষেত্রফল, যেহেতু এটা চওড়া ব্যাপার, চওড়া, তাহলে চওড়া হলে কি হয় না পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। এবার বলো পাই ছোট হাতের বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, আর প্লাস আর, আর আর মাইনাস আর। এবার বলো পাই আর বলতে কত, এদিকে 42 প্লাস কত 35, 42 মাইনাস 35, এদিকে তাহলে পাই বলতে 22/7, এদিকে 42, 40 আর 70 সালে 77, আর এদিকে 7, 7 7 কেটে গেল, 22 আর 7 গুণ করব, তাহলে 22 আর 7 কত হচ্ছে 140, আর 2 14, 154 15 হাতে, আবার 154 সাথে 15 গুণ করলে 64 5 69, 169 হয়ে যাবে 4, তাহলে 169 মানে অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে কি আমাদের অঙ্কের হচ্ছে কি স্ট্র্যাটেজি, কিভাবে করব অঙ্কটা, এই অঙ্ক থেকে কিভাবে অন্য অঙ্ক আসতে পারে কিনা, কিরকম ঘুরিয়ে আসতে পারে, নিজেকে কিন্তু ভাবতে হবে, নিজেকে অঙ্ক তৈরি করতে হবে একটা অঙ্ক থেকে, তবে কিন্তু পরীক্ষার হলে সহজে এবং একবার দেখেই চট করে অঙ্কটা করতে পারবে। ক্লিয়ার?